ডিয়ার স্টুডেন্টস আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে পর্যায়ভিত্তিক গতি চ্যাপ্টার হতে ডেন্টাল প্লাস মেডিকেল ভর্তি পরীক্ষায় বিগত 10 বছরে যে কোয়েশ্চেনগুলো এসেছিল সেগুলোর শর্টকাট সলিউশন প্লাস রিলেটেড ইনফরমেশন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সো আপনি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, আশা করি অনেক বেশি উপকৃত হবেন। চলুন তাহলে শুরু করি। ওকে, লেটস সলভ দ্য ফার্স্ট কোয়েশ্চেন। ভাই ফার্স্ট কোয়েশ্চেনটা দেখেন, একটি সরল দোলকের দৈর্ঘ্য ও দোলনকাল সংক্রান্ত কোন সমীকরণটি সঠিক নয়? এই কোয়েশ্চেনটা দেখেন ভাই, যেটা মেডিকেল ভর্তি পরীক্ষা 2018-19 অ্যাডমিশন টেস্টে এসেছিল, ঠিক সেম এই টাইপেরই এই ফরম্যাটেরই আরেকটা কোয়েশ্চেন যেটা মেডিকেল ভর্তি পরীক্ষা 2015-16 অ্যাডমিশন টেস্টে এসেছিল। কোয়েশ্চেন ফরম্যাটটা দেখেন, একটি সরল দোলকের সুতার দৈর্ঘ্য 4 গুণ বাড়ালে দোলনকাল কত পরিবর্তিত হবে? দেখেন ভাই এই দুইটা কোয়েশ্চেন দেখেন, এই যে কোয়েশ্চেনটা যদি আপনি অ্যানালাইসিস করেন, সরল দোলকের সুতার দৈর্ঘ্য হচ্ছে কি ভাই এল, এবং এই যে দোলনকাল দৈর্ঘ্য যদি 4 গুণ বাড়ায় তাহলে দোলনকাল টিটা কত পরিবর্তিত হবে? তার মানে আমাকে এই কোয়েশ্চেনটা সলিউশন করতে হবে হচ্ছে সুতার দৈর্ঘ্য এল এবং দোলনকাল টি সম্পর্কযুক্ত ইকুয়েশন থেকে আমাদেরকে এই কোয়েশ্চেনটা সলিউশন করতে হবে। ঠিক সেম আগের কোয়েশ্চেনটা যদি আপনি একটু অ্যানালাইসিস করেন তাহলে দেখতে পাবেন কোয়েশ্চেনটা কি বলা হয়েছে, একটি সরল দোলকের দৈর্ঘ্য হচ্ছে কি ভাই এল এবং দোলনকাল টি সংক্রান্ত সমীকরণটা সঠিক নয় নিচের কোনটা? তার মানে আমাকে দোলকের দৈর্ঘ্য এবং দোলনকাল টি সম্পর্কযুক্ত ইকুয়েশনটা কি করতে হবে? ফাইন্ড আউট করতে হবে। তো আসেন ভাই এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য আপনাকে যে বেসিক রিলেটেড ইনফরমেশনগুলো জানতে হবে সেটা হচ্ছে, দেখেন ভাই আমি প্রতিটা কোয়েশ্চেন একদম আপনাকে বেসিক লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল অবধি পার্ট বাই পার্ট বোঝাবো। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কনসেন্ট্রেশন দিয়ে বাইরের ক্লাসগুলো কন্টিনিউ করতে হবে। তো আসেন ভাইয়া, আমরা যে সরল দোলকের যে বেসিক ইকুয়েশনটা জানি সেটা কি দেখেন তো, টি সমান 2 পাই রুট ওভার এল বাই কত ভাই জি। এটা হচ্ছে আমাদের সরল দোলকের একদম বেসিক ইকুয়েশন। তো এই ইকুয়েশনটাকে যদি আমরা একটু বিবেচনা করি, সাপোজ যখন দোলনকাল T1 সেই ক্ষেত্রে যদি কার্যকরী দৈর্ঘ্য কি হয় L1 হয়, এবং যখন দোলনকাল T2 সেই ক্ষেত্রে যদি ভাই কার্যকরী দৈর্ঘ্য L2 হয়, তাহলে ভাই আমরা এই যে বেসিক ইকুয়েশন থেকে আমরা কি পাই, যখন দোলনকাল T1 যখন কার্যকরী দৈর্ঘ্য L1 সেই ক্ষেত্রে আমরা ইকুয়েশনটা পাই হচ্ছে T1 = 2 পাই রুট ওভার L1 বাই কত ভাই জি। এটাকে সাপোজ আমরা 1 নাম্বার ইকুয়েশন বিবেচনা করলাম। আবার যখন দোলনকাল হচ্ছে T2 তখন কার্যকরী দৈর্ঘ্য যদি L2 হয়, তাহলে ভাই আমরা যে ইকুয়েশনটা পাই সেটা হচ্ছে T2 = হচ্ছে ভাই টুয়াইস পাই রুট ওভার L2 বাই কত ভাই জি। এটাকে সাপোজ আমরা 2 নাম্বার ইকুয়েশন বিবেচনা করলাম। এখন আমার মেইন যে টার্গেট সেটা হচ্ছে, এখন আমাদের যেটা মেইন টার্গেট ভাই সেটা হচ্ছে এই যে T1 এবং L1, এই যে T2 এবং L2, এই যে এই চারটা জিনিসের মধ্যে সম্পর্কযুক্ত একটা ইকুয়েশন কি করা ভাই ক্রিয়েট করা। তো সেটার জন্য আমরা আলটিমেটলি কি করতে পারি, এই যে সাপোজ 2 নাম্বার ইকুয়েশনকে যদি আপনি 1 নাম্বার ইকুয়েশন দিয়ে কি করেন ভাই ডিভাইড করেন, ভাগ করেন, তাহলে আপনি ইকুয়েশনটা পাবেন হচ্ছে T2 বাই T1 = এখান থেকে আমরা সরাসরি টুয়াইস পাই কেটে দিতে পারি, যেহেতু দুইটা ইকুয়েশনে টুয়াইস পাই আছে। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে T2 বাই T1 = উপরে পাচ্ছি হচ্ছে ভাই রুট ওভার L2 বাই জি, আর নিচে পাচ্ছি হচ্ছে ভাই রুট ওভার L1 বাই কত ভাই জি। এখন একদম বেসিক কিছু স্টেপ, এগুলো হয়তো আমরা জানি, তারপর আমি আপনাকে পার্ট বাই পার্ট বোঝাচ্ছি। দেন এখান থেকে আমরা যে সম্পর্কযুক্ত ইকুয়েশনটা পাই সেটা হচ্ছে ভাই T2 বাই T1 = হচ্ছে এখান থেকে যদি আপনি আলাদা আলাদা করেন, স্কোয়ারকে যদি আপনি আলাদা আলাদা দিয়ে দেন, তাহলে রুট ওভার L2 বাই রুট জি আমি একসাথে লিখতেছি, ইনটু এটাকে যখন আপনি ভাগটা উল্টায় দিবেন তাহলে এদিকে হবে রুট ওভার জি ডিভাইডেড, আর নিচে হচ্ছে ভাই রুট ওভার L1। এখান থেকে রুট জি কাটা যাবে, তখন আপনার যে ইকুয়েশনটা দাঁড়াবে সেটা হচ্ছে ভাই T2 বাই T1 = হচ্ছে ভাই রুট ওভার উপর হচ্ছে রুট ওভার L2 বাই রুট ওভার L1। তো আমরা এটাকে সরাসরি একসাথে স্কোয়ারটা দিয়ে দিতে পারি, সেটা হচ্ছে রুট ওভার L2 বাই নিচে হচ্ছে ভাই কি L1। আশা করি ভাই আপনি আমার ডিসকাশন বা অ্যানালাইসিসটা বুঝতে পেরেছেন। তার মানে আমরা এই যে T2 অর্থাৎ দোলনকাল T এবং কার্যকরী দৈর্ঘ্যের সম্পর্কযুক্ত যে ইকুয়েশনটা পাচ্ছি সেই ইকুয়েশনটা হচ্ছে দেখেন ভাই এরকম, এই যে T2 বাই T1 = হচ্ছে ভাই রুট ওভার L2 বাই কত ভাই L1। এই যে এটা জাস্ট আপনি এই ফর্মুলাটা মনে রাখবেন, এই যে দেখেন T2 বাই T1 = রুট ওভার L2 বাই L1। তো আপনাকে যখন এখান থেকে T2 বের করতে বলা হবে, কোয়েশ্চেনে এক এক সময় এক একটা দিয়ে দিতে পারে, হয়তো T2 বের করতে হবে, হয়তো T1, তখন আপনার ইকুয়েশনটা কি হচ্ছে T2 যদি আপনি এখান থেকে বের করেন রুট ওভার L2 ডিভাইডেড রুট ওভার L1, এই যে T1টা কোন পাশে চলে আসবে এই পাশে, জাস্ট এভাবেও থাকতে পারে, ঠিক আছে। আবার যখন T1 বের করতে বলা হবে সেক্ষেত্রে কি হবে,
এইভাবে আপনাকে ফরম্যাটগুলো কি করতে হবে ভাই, চেঞ্জ করতে হবে। আশা করি ভাই আপনি আমার ডিসকাশন বা অ্যানালাইসিসটা বুঝতে পেরেছেন। আপনি জাস্ট এই যে বেসিক যে ইকুয়েশনটা ক্রিয়েট হলো, এই ইকুয়েশনটা মনে রাখবেন। এখান থেকে আপনাকে T2 T1 যেটাই বের করতে বলুক, এটা আপনি ইজিলি বের করতে পারবেন। তো আসেন আমরা যদি এই কোয়েশ্চেনগুলো সলভ করি এখন। এই যে ফার্স্ট যে কোয়েশ্চেনটা ছিল সেটা দেখেন ভাই, একটি সরল দোলকের দৈর্ঘ্য ও দোলনকাল সংক্রান্ত কোন সমীকরণটি সঠিক নয়। তাহলে সঠিক নয় কোনটা সেটা আমাকে বের করতে হবে, যে না বোধক যেটা সেটা বের করতে হবে। এই যে টি সমান 2π√L/g, এটা তো আমাদের একদম বেসিক ইকুয়েশন, তার মানে এই ইকুয়েশনটা সঠিক। তো দেখেন বি অপশনটা যদি আপনি চেক করেন, T1 √L2/L1 × T2, এই ইকুয়েশনটা কি সঠিক না ভাই? এই ইকুয়েশনটা সঠিক নয়। আমি আপনাকে বলেছিলাম বেসিক একটা ইকুয়েশন মনে রেখে এই যে T2/T1 √L2/L1 এটা মাথায় রেখে এখান থেকে আপনাকে কোয়েশ্চেনে যদি T2 বের করতে বলা হয় তাহলে T2 বের করবেন। যখন T1 বের করতে বলা হবে তখন সেক্ষেত্রে কি বের করবেন ভাই? T1 বের করবেন। তাহলে এখান থেকে যদি ভাই আপনি T1টা বের করেন তখন T1 হবে হচ্ছে ভাই √L1 / L2 ইন্টু হচ্ছে ভাই T2। ঠিক আছে, আপনি এই যে আড়াআড়ি গুণন করে এই জিনিসগুলো ইজিলি বের করতে পারবেন। তবে এখানে একটা ট্রিক হচ্ছে, এই যে যখন এই যে দোলনকাল T2 হচ্ছে তখন এই যে কার্যকরী দৈর্ঘ্য L2টা উপরে থাকবে, এটা হচ্ছে ট্রিক। এই যে দোলনকাল যখন T1টা বের করতে বলা হচ্ছে তখন কার্যকরী দৈর্ঘ্য L1টা কোথায় থাকবে ভাই? উপরে থাকবে। এটাই হচ্ছে এখানে ট্রিক। আশা করি ভাই বুঝতে পেরেছেন। তার মানে এই যে T2 পাচ্ছি, এই যে T2 √L2/L1 × T1, আর T1 পাচ্ছি T1 √L1 / L2 × T2। ঠিক আছে, তার মানে আমাদের বি অপশন যেটা, এই ইকুয়েশনটা কিন্তু কি নয় ভাই? সঠিক নয়। কারণ T1 যদি বের করতে বলা হয় তাহলে সেক্ষেত্রে উপরে কিন্তু L1 থাকার কথা, কিন্তু উপরে আছে ভাই L2। এই জন্য আমার এই ইকুয়েশনটা কি নয় ভাই? সঠিক নয়। দ্যাটস আমার ইকুয়েশনের অ্যান্সার হচ্ছে T1। আপনি যদি এই যে এই ইকুয়েশনটা চিন্তা করেন, দেখেন T2 এই যে দেখেন √L2, এই যে যেহেতু T2 বের করতে বলা হয়েছে কার্যকরী দৈর্ঘ্য L2টা কোথায় আছে ভাই? উপরে আছে। ঠিক আছে, তার মানে আমার এই ইকুয়েশনটা সঠিক, যেটা আমি আপনাকে একটু আগে এই ইকুয়েশনটা দেখিয়েছিলাম। আর এই ইকুয়েশনটা হচ্ছে দেখেন ভাই, L সমান GT² 4π², এটা কোত্থেকে আসছে এটা যদি আমি আপনাকে একটু করে বলি। এই যে ভাই ডি নাম্বার অপশনের যে ইকুয়েশনটা আছে সেটা নিয়ে যদি আমি আপনাকে একটু করে বলি, এই ইকুয়েশনটাও কিন্তু আমাদের সরল দোলকের যে বেসিক ফর্মুলা এখান থেকেই ক্রিয়েট করা হয়েছে। এই যে আমরা যে সরল দোলকের বেসিক ফর্মুলা T সমান 2π√L/g জানি, এই যে এই ইকুয়েশনটাকে যদি আপনি উভয় পক্ষে বর্গ করেন তাহলে কি দাঁড়াচ্ছে দেখেন ভাই, এটা হচ্ছে T² আর এটা হচ্ছে ভাই 4π², আর এখানে স্কয়ার রুট কাটা গিয়ে নিচে হবে L/g। তো আপনি যখন আড়াআড়ি গুণন করবেন, বজ্র গুণন করবেন, তখন আপনি ইকুয়েশনটা পাবেন হচ্ছে 4π² হচ্ছে GT²। তো এখান থেকে যদি ভাই আপনি কার্যকরী দৈর্ঘ্য L এর মানটা বের করেন তাহলে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে ভাই GT² হচ্ছে ভাই কত? 4π²। এই জন্য এই যে ডি নাম্বার অপশনে যে ইকুয়েশনটা আছে ভাই সেটাও আমার সঠিক। জাস্ট আপনাকে বেসিক জিনিসগুলো থিঙ্কিং করতে হবে। বেসিক জিনিসগুলো থিঙ্কিং করে এই টাইপের কোয়েশ্চেনগুলো আপনি ইজিলি সলভ করতে পারবেন। দ্যাট মিন্স আমরা পেলাম যে সরল দোলকের দোলনকাল দৈর্ঘ্য এবং দোলনকাল সংক্রান্ত সমীকরণ সঠিক নয় হচ্ছে ভাই এই যে T1 √L2 / L1 ইন্টু কত? T2। কেন সঠিক না এটা আমি বলেছিলাম, কারণ T1 এবং L2 যদি এদিকে T1 থাকে উপরেও কিন্তু কি থাকবে? L1, নিচে থাকবে হচ্ছে L2, আর T2 এর উপর কোনো স্কয়ার হবে না। ঠিক আছে, T2টা আলাদা থাকবে সব সময়। আশা করি ভাই ডিসকাশনটা বুঝতে পেরেছেন। ঠিক আরেকটা কোয়েশ্চেন, এটা যদি আমরা সলভ করি, কোয়েশ্চেনে কি বলা হয়েছে দেখেন ভাই, একটি সরল দোলকের সুতার দৈর্ঘ্য 4 গুণ বাড়ালে দোলনকাল কত হবে? তো আমরা যদি ভাই সুতার প্রারম্ভিক যেটা দৈর্ঘ্য L1 সেটাকে যদি আমরা 1 গুণ চিন্তা করি তাহলে সুতার দৈর্ঘ্য 4 গুণ বাড়ালে তার মানে পরিবর্তিত দৈর্ঘ্য L2 কয় গুণ হবে ভাই? 4 গুণ হবে। জাস্ট এই যে L1 এবং L2 এর এই যে মান, এই জিনিসটা আমরা যে T এবং এই যে দোলনকাল T এবং L এর মধ্যে যে সম্পর্কযুক্ত ইকুয়েশনটা ক্রিয়েট করেছিলাম সেটা কি ছিল ভাই? T2 ডিভাইডেড T1 কি ছিল ভাই? √L2 ডিভাইডেড কত ছিল? L1। এখান থেকে আপনি এই যে পরিবর্তিত দোলনকাল, এই যে প্রারম্ভিক দোলনকাল যদি আপনি T1 চিন্তা করেন, আর এই যে পরিবর্তিত দোলনকালটা হবে ভাই T2। এই যে এই পরিবর্তিত দোলনকাল T2 এর মানটাই আমাকে বের করতে হবে। তো এটা যদি আমরা এখান থেকে বের করি, T2 পাচ্ছি কি ভাই? √L2 ডিভাইডেড L1 ইন্টু কত ভাই? T1 পাচ্ছি। এখানে জাস্ট আপনি এই যে সুতার যে প্রারম্ভিক দৈর্ঘ্য L1 1 গুণ এবং সুতার পরিবর্তিত দৈর্ঘ্য L2 এই যে 4 গুণ, এই যে L1 এবং L2 এর এই মানটা যদি আপনি ইকুয়েশনে বসান তাহলে কি পাচ্ছেন? T2 L2 হচ্ছে ভাই পরিবর্তিত দৈর্ঘ্য, মাথায় রাখবেন কিন্তু ভাই পরিবর্তিত দৈর্ঘ্য কয় গুণ ভাই? 4 গুণ। তার মানে 4 ডিভাইডেড, আর প্রারম্ভিক দৈর্ঘ্য কত? সুতার প্রারম্ভিক দৈর্ঘ্য 1 ইন্টু কত ভাই? T1। তো এখান থেকে যে √4 কে যদি আপনি বর্গমূল করেন তাহলে কত হবে ভাই? 2 হবে। তার মানে T2 হচ্ছে
2 ইন্টু কত ভাই t1, তার মানে আমার পরিবর্তিত দোলনকালটা হচ্ছে প্রারম্ভিক দোলনকালের কয় গুণ ভাই দ্বিগুণ। দ্যাটস ওয়াই আমার এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে এই যে এ অপশনটা কত হবে ভাই দ্বিগুণ হবে। আশা করি ভাই আপনি আমার ডিসকাশন বা অ্যানালাইসিসটা বুঝতে পেরেছেন। আপনাকে জাস্ট এই জিনিসটা বুঝতে হবে, সুতার দৈর্ঘ্য 4 গুণ বাড়ালে, তো সুতার দৈর্ঘ্য 4 গুণ বাড়ালে মানে হচ্ছে এটা পরিবর্তিত দৈর্ঘ্য L2 এর মান হচ্ছে 4, আর প্রারম্ভিক যে দৈর্ঘ্য সেটাকে আপনি কয় গুণ বিবেচনা করবেন, 1 গুণ বিবেচনা করে এই টাইপের কোয়েশ্চেনগুলো ভাই আপনি ইজিলি সলভ করতে পারবেন। আশা করি ভাই আপনি আমার ডিসকাশন বা অ্যানালাইসিসটা বুঝতে পেরেছেন। আপনাকে জাস্ট যে ইকুয়েশনগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা যে সরল দোলকের কিছু বেসিক ইকুয়েশন প্লাস এই বেসিক ইকুয়েশন থেকে এই যে L এর এই ফরম্যাটটা ক্রিয়েট করা, দেন আরেকটা হচ্ছে এই যে T2 L1 L2 এগুলোর মধ্যে সম্পর্কযুক্ত যে ইকুয়েশনটা ক্রিয়েট করেছিলাম এগুলা মাথায় রেখে ভাই এই টাইপের অনেকগুলো কোয়েশ্চেন আপনি ইজিলি সলভ করতে পারবেন। ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করবো ভাই আমরা। কোয়েশ্চেনটা দেখেন, কোন সরল চন্দিত স্পন্দন গতি সম্পন্ন কণার বিস্তার 3 সেন্টিমিটার এবং সর্বোচ্চ ব্যাগ 6.24 সেন্টিমিটার S ইনভার্স 1 হলে কণাটির পর্যায়কাল নিম্নের কত সেকেন্ড। দেখেন ভাই এই কোয়েশ্চেনটা ডেন্টাল ভর্তি পরীক্ষা 2010-11 অ্যাডমিশন টেস্টে এসেছিল। এখানে অ্যাট ফার্স্ট আপনাকে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে এই যে পর্যায়কাল, এই যে পর্যায়কাল যে কথা, দোলনকালও কিন্তু ভাই সেম কথা। এই জিনিসটা আমরা অনেকে মিস্টেক করি, পর্যায়কাল যে কথা দোলনকালও কিন্তু ভাই সেম কথা, যেটা লাউ সেটা কদুর মতো। তো আমরা যদি এই কোয়েশ্চেনটা একটু থিসিস করি, আমাকে কোয়েশ্চেনে কি কি দেওয়া আছে দেখেন। কোন সরলচন্দিত গতিসম্পন্ন কণার বিস্তার, কণার বিস্তারকে আমরা কি দিয়ে প্রকাশ করি ভাই এ দিয়ে। কণার বিস্তার এর মান দেওয়া হচ্ছে ভাই 3 সেন্টিমিটার এবং দেখেন ভাই সর্বোচ্চ ব্যাগ, সর্বোচ্চ ব্যাগকে আমরা কি দিয়ে প্রকাশ করি বলেন তো, বি ম্যাক্স। কি দিয়ে ভাই বি ম্যাক্স। এই সর্বোচ্চ ব্যাগ বি ম্যাক্স এর মান দেওয়া হচ্ছে ভাই 6.24 সেন্টিমিটার S ইনভার্স 1। আমাকে বের করতে হবে কণাটির পর্যায়কাল বা দোলনকাল T ইজ ইকুয়াল টু হোয়াট, এই মানটা আমাকে কি করতে হবে ভাই বের করতে হবে। তো আসেন ভাই আমাকে যে জিনিসগুলো দেওয়া আছে সেগুলো যদি আমরা একটু লিখি, সেভাবে কোয়েশ্চেন থিসিস করে যে মানগুলো পেলাম, এই যে কণার বিস্তার এর মান দেওয়া হচ্ছে ভাই আমার কোয়েশ্চেনে 3 সেন্টিমিটার এবং বি ম্যাক্স সর্বোচ্চ ব্যাগের মান দেওয়া হচ্ছে ভাই 6.24 সেন্টিমিটার S ইনভার্স 1। তবে ভাই এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে এই যে কণার বিস্তার এর মানটা কিন্তু কণার বিস্তার এর মানটা কিন্তু ভাই সেন্টিমিটার আছে, ঠিক সেম এই যে সর্বোচ্চ ব্যাগ বি ম্যাক্স এর মানটাও দেখেন ভাই সেন্টিমিটার S ইনভার্স 1 এ আছে। সেজন্য আমাদের এককগুলা আর কনভার্ট করার প্রয়োজন পড়বে না। তবে সাপোজ যদি মনে করেন সর্বোচ্চ কণার বিস্তার মানটা সেন্টিমিটারে দেওয়া আছে, বাট সর্বোচ্চ ব্যাগের মানটা যদি 6.24 সেন্টিমিটার S ইনভার্স না দিয়ে যদি আপনাকে অনলি MS ইনভার্স 1 দেওয়া থাকতো, তাহলে কিন্তু এককগুলা ভিন্ন হয়ে যেত, যে বিস্তারের মান সেন্টিমিটার, ব্যাগের মান মিটারে হয়ে যেত। তখন সেক্ষেত্রে আপনাকে যে কোনো একটা এককে নিয়ে এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করতে হতো। হয় সেন্টিমিটারকে মিটারে আনতে হবে, না হয় মিটারকে সেন্টিমিটারে নিয়ে দুইটা এককে সেম করে এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করতে হবে। আশা করি ভাই আমি যে জিনিসটা বুঝাতে চেয়েছি হয়তো সেটা আপনি বুঝতে পেরেছেন। তো আসেন ভাই আমরা যদি কোয়েশ্চেনগুলো সলভ করি, আমাকে এই যে বিস্তার এর মান দেওয়া হচ্ছে 3 সেন্টিমিটার, সর্বোচ্চ ব্যাগের মান দেওয়া হচ্ছে 6.24 সেন্টিমিটার S ইনভার্স 1। আমাকে দোলনকাল বা পর্যায়কাল T এর মানটা কি করতে হবে ভাই বের করতে হবে। তো আসেন এই যে আমাকে যে বি ম্যাক্স সর্বোচ্চ ব্যাগের মান দেওয়া আছে, এটার একটা আমরা ইকুয়েশন জানি, বি ম্যাক্স ইজ ইকুয়াল টু কত ভাই ওমেগা এ। কি ভাই ওমেগা এ। তো এখান থেকে যদি ভাই আমরা ওমেগার মানটা বের করি, ওমেগা ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে হচ্ছে ভাই বি ম্যাক্স ডিভাইডেড হচ্ছে কত এ। এখন বি ম্যাক্স এর মান দেওয়া আছে কত আমার 6.24, আর এই যে বিস্তার এর মান দেওয়া আছে কত ভাই 3। আপনি যদি এককগুলো চিন্তা করেন, এই যে আমি যে জিনিসটা বুঝাতে চেয়েছি, এই যে 6.24 সেন্টিমিটার S ইনভার্স 1 আর এর মান হচ্ছে কত ভাই 3 সেন্টিমিটার। এই যে সেন্টিমিটার সেন্টিমিটার কাটা যাচ্ছে, যেহেতু দুইটা এককই কিন্তু সেম। যদি একটা মিটার একটা সেন্টিমিটারে থাকতো তাহলে দুইটাকেই সেম এককে নিয়ে গিয়ে আপনাকে কোয়েশ্চেনগুলো সলভ করতে হতো। আশা করি ভাই ডিসকাশনটা বুঝতে পেরেছেন। তো আমরা যদি 6.24 কে এই যে 3 দিয়ে ভাগ করি, তাহলে আমার অ্যান্সারটা দাঁড়াবে হচ্ছে ভাই 2.08। এই যে S ইনভার্স কত ভাই 1, এই যে এটা হচ্ছে ভাই ওমেগার মান। তো দেখেন ভাই বি ম্যাক্স ইজ ইকুয়াল টু ওমেগা এ, এই ইকুয়েশন থেকে কিন্তু ভাই আমরা ওমেগার মানটা পেয়েছি। ওমেগা মানে কি ভাই আমার কৌণিক কম্পাঙ্ক। কি ভাই
কৌণিক কম্পাঙ্ক, এটা হচ্ছে ভাই ওমেগার মানটা আমরা পেয়েছি। বাট আমাকে কোয়েশ্চেনে কিন্তু ভাই দোলনকাল টি বা পর্যায়কাল টি এর মানটা বের করতে বলা হয়েছে, কৌণিক কম্পাঙ্কের মান কিন্তু বের করতে বলা হয় না। তো আমরা দোলনকাল টি এবং দোলনকাল টি বা পর্যায়কাল টি এর আরেকটা ইকুয়েশন আমরা সবাই জানি, সেটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু হচ্ছে ভাই টোয়াইস পাই ডিভাইডেড হচ্ছে ওমেগা, অর্থাৎ কৌণিক কম্পাঙ্ক। এখন আপনি এই ইকুয়েশনের মানটা বসিয়ে ইজিলি দোলনকাল টি বা পর্যায়কাল টি এর মানটা বের করতে পারবেন। তো 2 ইন্টু পায়ের মান তো আমরা জানি 3.1416 ডিভাইডেড এখানে কত ওমেগা কৌণিক কম্পাঙ্কের মান হচ্ছে ভাই 2.08। আপনি যদি একটাকে আরেকটা দিয়ে ভাগ করেন তাহলে আপনার অ্যান্সারটা দাঁড়াবে হচ্ছে ভাই 3.02 কত ভাই সেকেন্ড। দোলনকাল টি বা পর্যায়কালের একক কি ভাই সেকেন্ড, এই যে 3.02 সেকেন্ড। জাস্ট আপনাকে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই যে যেহেতু আপনাকে সর্বোচ্চ ব্যাগ বি ম্যাক্স এর মান দেওয়া আছে, তো বি ম্যাক্স ইজ ইকুয়াল টু ওমেগা এ, সেখান থেকে আপনি ওমেগার মানটা বের করে নেবেন। ওমেগার মানটা বের করে নিয়ে সরাসরি দোলনকাল টি ইজ ইকুয়াল টু যে 2 পাই ডিভাইডেড ওমেগা এই সূত্রে বসিয়ে আপনি দোলনকাল টি বা পর্যায়কাল টি এর মানটা ইজিলি বের করতে পারবেন। দ্যাটস ওয়াই আমার এই কোশ্চেনের অ্যান্সারটা দাঁড়াচ্ছে কত ভাই, পর্যায়কাল নিচের কত সেকেন্ড, সেটা হচ্ছে ভাই এই যে পর্যায়কাল হচ্ছে ভাই 3.02 কত সেকেন্ড। আশা করি ভাই আপনি আবার ডিসকাশন বা অ্যানালাইসিসটা বুঝতে পেরেছেন। আপনাকে জাস্ট বেসিক কতগুলো ল সূত্র মাথায় রাখতে হবে, এই সূত্রগুলো মাথায় রেখে স্টেপ বাই স্টেপ যদি আপনি মেনটেন করে কোয়েশ্চেনগুলো সলিউশন করেন তাহলে আপনার ইজিলি অ্যান্সারগুলো মিলে যাবে। নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করবো ভাই আমরা। কোয়েশ্চেনটা দেখেন, পর্যায়কাল ও বল ধ্রুবকের মধ্যে সম্পর্কসূচক সমীকরণ নিচের কোনটা? এ দেখেন ভাই এই কোয়েশ্চেনটা মেডিকেল ভর্তি পরীক্ষা 2018-19 অ্যাডমিশন টেস্টে এসেছিল, একটা লেটেস্ট কোয়েশ্চেন। আমাকে কোয়েশ্চেন কি বলেছে দেখেন ভাইয়া, পর্যায়কাল বা দোলনকালকে আমরা কি দিয়ে প্রকাশ করি? টি দিয়ে, এবং বল ধ্রুবককে কি দিয়ে প্রকাশ করি? কে দিয়ে। আমাকে কোয়েশ্চেনটা করা হয়েছে এই যে পর্যায়কাল টি এবং বল ধ্রুবক কে এর মধ্যে সম্পর্কসূচক সমীকরণ নিচের কোনটা হবে? আমাকে নিচে 4টা ইকুয়েশন দেওয়া আছে। তো দেখেন ভাই অ্যাকচুয়ালি এই কোয়েশ্চেনগুলো একদম বেসিক লেভেল থেকে করা কোয়েশ্চেন। এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য আপনাকে যে রিলেটেড ইনফরমেশনগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে স্প্রিং এর দোলনকালের যে বেসিক ইকুয়েশনটা আছে, স্প্রিং এর দোলনকালের যে বেসিক ইকুয়েশনটা আছে এটাকে মাথায় রেখে আপনি ইজিলি এই টাইপের অনেকগুলো কোয়েশ্চেন সলভ করতে পারবেন। যেমন আমরা একটা সূত্র শিখেছিলাম, সেটা হচ্ছে স্প্রিং এর দোলনকাল টি ইজ ইকুয়াল টু হচ্ছে টোয়াইস পাই রুট ওভার এম ডিভাইডেড কত কে, টি ইজ ইকুয়াল টু টোয়াইস পাই রুট ওভার এম ডিভাইডেড কে। এখন আপনি যদি এই ইকুয়েশনটা একটু থিসিস করেন, এই যে স্প্রিং এর দোলনকাল এই টি এর মানটা দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে এই যে বরের উপর, কারণ সূত্রেই দেখতে পাচ্ছেন আপনি টি ইজ ইকুয়াল টু টোয়াইস পাই রুট ওভার এম ডিভাইডেড কে। তার মানে এই যে দোলনকাল স্প্রিং এর দোলনকাল টিটা দুইটা জিনিসের উপর নির্ভর করে, একটা হচ্ছে এম বরের উপর, আর একটা হচ্ছে যে কে স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবকের উপর। তো এই দুইটা জিনিসকে যদি আপনি একটু আলাদা আলাদাভাবে থিসিস করে লেখেন, যেমন আমি এই ইকুয়েশন থেকে যদি টি এবং বরের মধ্যে অর্থাৎ দোলনকাল বা পর্যায়কাল টি এর সাথে যদি বরের সম্পর্কযুক্ত ইকুয়েশনটা ক্রিয়েট করি তাহলে আমরা পাবো হচ্ছে টি প্রপোর্শনাল রুট এম। কি পাবো ভাই? টি প্রপোর্শনাল রুট এম। আবার যদি দোলনকাল টি বা পর্যায়কাল টি এবং বল ধ্রুবক বা স্প্রিং ধ্রুবক কে এর মধ্যে সম্পর্কযুক্ত ইকুয়েশনটা ক্রিয়েট করি তাহলে ইকুয়েশনটা পাবো হচ্ছে ভাই টি প্রপোর্শনাল 1 কত রুট ওভার কে। তো দেখেন ভাই এখান থেকে যে থিসিসটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে স্প্রিং এর দোলনকাল টি এর মানটা এম মানে কি বরের উপর নির্ভর করে, মাসের উপর নির্ভর করে, এবং স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক কে এর উপর ডিপেন্ড করে। এবং সেটা কিরকম ডিপেন্ড করে সেটাও মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে স্প্রিং এর দোলনকাল টিটা হচ্ছে এই যে দেখেন টি প্রপোর্শনাল রুট এম, তার মানে হচ্ছে বরের বর্গমূলের কি সমানুপাতিক, বরের বর্গমূলের সমানুপাতিক। এই কোয়েশ্চেন ফরম্যাটগুলো এভাবেও হতে পারে, যদি স্প্রিং এর ক্ষেত্রে বর যদি 4 গুণ বাড়ায় তাহলে দোলনকাল কত পরিবর্তিত হবে? তাহলে বর 4 গুণ বাড়ায় মানে যেহেতু টি প্রপোর্শনাল রুট এম তাহলে √4 হবে, √4 মানে কত 2, তার মানে দোলনকাল টিটা তখন দ্বিগুণ পরিবর্তিত হবে। এভাবেও কিন্তু কোয়েশ্চেনগুলো দেখা গিয়েছিল ভর্তি পরীক্ষায়। আরেকটা জিনিস সেটা হচ্ছে এই যে টি প্রপোর্শনাল 1/√k, তার মানে হচ্ছে এই যে স্প্রিং এর দোলনকাল বা পর্যায়কাল টিটা বল ধ্রুবক কে এর বর্গমূলের ব্যস্তানুপাতিক। স্প্রিং ধ্রুবকের বর্গমূলের কি ভাইয়া? ব্যস্তানুপাতিক। কার মানটা? স্প্রিং এর দোলনকাল টি এর মানটা। এই যে দুটো ইকুয়েশন, এই যে দুটো ইকুয়েশনের অ্যানালাইসিস বা থিসিসটা, এই যে দোলনকাল টি বা পর্যায়কাল টিটা বরের বর্গমূলের সমানুপাতিক এবং স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক কে এর বর্গমূলের ব্যস্তানুপাতিক, এই দুটো জিনিস মাথায় রাখবেন। পাশাপাশি যেটা বেসিক ইকুয়েশন টি সমান 2 পাই রুট ওভার এম কে, এই জিনিসগুলো মাথায় রাখবেন। এখানে এমটা হচ্ছে কি স্প্রিং এর প্রান্তে ঝোলানো বর, আর কে এটা তো বললামই স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক। পাশাপাশি আরেকটা ইকুয়েশন আমাদের গাণিতিক সমস্যা সলভ করতে গিয়ে দরকার পড়ে, সেটা হচ্ছে
এই যে টি সমান 2 পাই রুট ওভার ই ডিভাইডেড কত বাই জি। এখানে ইটা হচ্ছে ভাই দৈর্ঘ্য বৃদ্ধি, ইটা কি ভাই দৈর্ঘ্য বৃদ্ধি। এই ইকুয়েশনটা একটু মাথায় রাখবেন। তো আসেন আমরা যদি এই কোয়েশ্চেনটা সলভ করি, আমাকে বলেছে পর্যায়কাল টি এবং বল ধ্রুবক কে এর মধ্যে সম্পর্ক সূচক ইকুয়েশন নিচের কোনটা। তো আপনি বেসিক সূত্রটা মনে রাখবেন, সেটা কি টি সমান 2 পাই রুট ওভার এম ডিভাইডেড কে। তো এখান থেকে আমরা পেয়েছিলাম স্প্রিং ধ্রুবক বা স্প্রিং এর দোলনকাল টি এর মানটা দুইটা জিনিসের উপর নির্ভর করে, একটা হচ্ছে এম এবং কিসের উপর, কে এর উপর, ঠিক আছে, এম এবং কে এর উপর। এবং এখান থেকে এম এর ক্ষেত্রে পেয়েছিলাম হচ্ছে টি প্রপোর্শনাল রুট এম, আর বল ধ্রুবকের ক্ষেত্রে পেয়েছিলাম হচ্ছে টি প্রপোর্শনাল 1 বাই রুট কে। এখন আসেন আপনার ইকুয়েশনে কোনটা আছে, এই যে দেখেন বি অপশনটা, এই যে পর্যায়কাল টি বা দোলনকাল টি এবং বল ধ্রুবকের মধ্যে সম্পর্ক সূচক ইকুয়েশন হচ্ছে টি প্রপোর্শনাল 1 বাই রুট কে। অর্থাৎ পর্যায়কাল বা দোলনকাল টি এর মানটা বল ধ্রুবকের বা স্প্রিং ধ্রুবকের বর্গমূলের কি ভাইয়া ব্যস্তানুপাতিক। আশা করি ভাই আপনি আমার ডিসকাশন বা অ্যানালাইসিসটা বুঝতে পেরেছেন। আপনাকে জাস্ট বেসিক যে ল গুলো আছে এগুলা মাথায় রেখে এগুলার থিসিস গুলো একটু বুঝতে হবে। ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করবো ভাই আমরা। কোয়েশ্চেনটা দেখেন, দোলক গড়ির ক্ষেত্রে গ্রীষ্মকালের জন্য সঠিক নিচের কোনটা। নিচে আমাকে 4টা ইনফরমেশন দেওয়া আছে। কোয়েশ্চেনটা করা হয়েছে দোলক গড়ির ক্ষেত্রে গ্রীষ্মকালের জন্য সঠিক ইনফরমেশন নিচের কোনটা। দেখেন ভাই এই কোয়েশ্চেনটা ডেন্টাল ভর্তি পরীক্ষা 2016-17 অ্যাডমিশন টেস্টে এসেছিল। তো আসেন ভাই এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য আপনাকে যে রিলেটেড ইনফরমেশনগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, আমি বারবার বলে আপনাদেরকে সরল দোলকের যে বেসিক ল গুলো আছে এইগুলাকে আপনি থিসিস করবেন। যেমন টি সমান 2 বাই রুট ওভার এল বাই জি, তারপর হচ্ছে ভাই টি সমান এটা হচ্ছে ভাই স্প্রিং এর দোলনকাল টি এর ক্ষেত্রে টি সমান 2 পাই রুট ওভার এম ডিভাইডেড কি। এই যে বেসিক যে লেগুলো আছে এটা হচ্ছে ভাই সরল দোলকের ক্ষেত্রে, আর এটা হচ্ছে ভাই স্প্রিং এর দোলনকালের ক্ষেত্রে সূত্র, ঠিক আছে। টি সমান 2 পাই রুট ওভার এম ডিভাইডেড কে, আর এটা হচ্ছে সরল দোলকের ক্ষেত্রে টি সমান 2 পাই রুট ওভার এল ডিভাইডেড জি। বেসিক যে ল গুলো আছে এগুলার থিসিস বা অ্যানালাইসিস গুলো আপনি বারবার একটু রিমেম্বার করার ট্রাই করবেন। যেমন এখানে সরল দোলকের ক্ষেত্রে পান হচ্ছে দুইটা জিনিসের উপর পর্যায়কাল বা দোলনকাল নির্ভর করে, একটা হচ্ছে ভাই টি প্রপোর্শনাল রুট এল, আরটা হচ্ছে ভাই টি প্রপোর্শনাল 1 বাই কত রুট জি। ঠিক সেম স্প্রিং এর দোলনকালের ক্ষেত্রে আপনি দুইটা জিনিসের উপর নির্ভর করে, একটা বরের উপর, একটা স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক কে এর উপর। আর এখানে সরল দোলকের ক্ষেত্রে নির্ভর করে দুইটা জিনিসের উপর, সেটা হচ্ছে যে কার্যকরী দৈর্ঘ্য এল এবং অভিকর্ষ ত্বরণ জি এর উপর হচ্ছে আপনার এই যে পর্যায়কাল বা দোলনকাল টিটা কি ডিফেন্ড করে এবং কি রকম ডিফেন্ড করে সেটা আপনি এই ইকুয়েশনগুলো দেখেই বুঝতে পারবেন। টি প্রপোর্শনাল রুট এল মানে হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য এল এর বর্গমূলের সমানুপাতিক, আর এটা অভিকর্ষজ ত্বরণ জি এর বর্গমূলের কি ভাইয়া ব্যস্তানুপাতিক পর্যায়কাল টি বা দোলনকাল টি এর মানটা। ঠিক সেম স্প্রিং এর ক্ষেত্রে আপনি পার্ট বাই পার্ট দুইটা ইকুয়েশন পাবেন। বরের উপর নির্ভর করে টি প্রপোর্শনাল রুট এম কিভাবে নির্ভর করে বরের বর্গমূলের সমানুপাতিক, আর স্প্রিং এর ক্ষেত্রে স্প্রিং বল ধ্রুবক কিসের উপর নির্ভর করে, এই যে টি প্রপোর্শনাল 1 বাই রুট কে, স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক কে এর বর্গমূলের কি ভাই ব্যস্তানুপাতিক। এই যে বেসিক ইকুয়েশনগুলো এগুলো বারবার ট্রাই করার চেষ্টা করবেন বা বোঝার রিমেম্বার করার ট্রাই করবেন। যেমন আমাকে যে কোয়েশ্চেনটা করাইছে সেটার জন্য আপনাকে ইনফরমেশন বা একটা নোট মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে গ্রীষ্মকালের তাপের কারণে কিন্তু ভাই তারের দৈর্ঘ্য কি যায় ভাই বেড়ে যায়। তাপের কারণে হিট বাড়লে এই যে দৈর্ঘ্যটা ল্যাংটা কি যায় ভাই বেড়ে যায়। গ্রীষ্মকালে যেহেতু প্রচন্ড তাপ থাকে, এই তাপের কারণে আমাদের তারের দৈর্ঘ্য কি যায় ভাই বেড়ে যায়। তো আমরা দেখেন যে ভাই সরল দোলকের যে বেসিক ফর্মুলা ওইখান থেকে একটা সূত্র পাই, সেটা হচ্ছে ভাই টি প্রপোর্শনাল রুট এল। অর্থাৎ এই যে দোলনকাল টি বা পর্যায়কাল টি এর মানটা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের কি ভাই সমানুপাতিক, কি ভাই সমানুপাতিক। এই জিনিসটা দিয়ে আপনি কি বুঝেন, টি প্রপোর্শনাল রুট এল সমানুপাতিক মানে হচ্ছে এই যে দৈর্ঘ্য বাড়লে দোলনকালও বাড়বে, ঠিক আছে। যেহেতু সমানুপাতিক জিনিসটা হচ্ছে ভাই সমান হারে, যেহেতু টি প্রপোর্শনাল রুট এল অর্থাৎ এল এর মানটা যত বাড়বে এই যে দোলনকাল টি বা পর্যায়কাল টি এর মানটাও তত কি বৃদ্ধি পাবে, কারণ যেহেতু টি প্রপোর্শনাল কত রুট এল। আশা করি ভাই জিনিসটা বুঝতে পারছেন। কিন্তু যখন ব্যস্তানুপাতিক হতো, সাপোজ এখানে যদি টি প্রপোর্শনাল 1 বাই রুট জি যদি অভিকর্ষ ত্বরণ যুক্ত কোনো ইনফরমেশন হতো, তখন কি হতো, এই যে জি এর মান যত বাড়বে টি এর মান কিন্তু তত কমবে, কারণ কেন ব্যস্তানুপাতিকের ক্ষেত্রে কিন্তু ভাই রিভার্স, আর জি এর মান যত কমবে দেখবেন টি এর মান তত বাড়বে। এটা হচ্ছে ব্যস্তানুপাতিকের সম্পর্ক, অর্থাৎ একদিকে কমলে আরেকদিকে বাড়বে, আরেকদিকে বাড়লে আরেকদিকে কমবে। বাট সমানুপাতিকের ক্ষেত্রে হচ্ছে ভাই দুইটাই সমান হারে, এল বাড়লে টিও বাড়বে, আবার এল কমলে টিও কমবে। তো যেহেতু আমরা দেখলাম যে গ্রীষ্মকালে তাপের কারণে তারের দৈর্ঘ্যটা বেড়ে যায়, তার মানে হচ্ছে এল এর মানটা বেড়ে যায়। তো এল এর মানটা বেড়ে গেলে দোলনকাল টি বা পর্যায়কাল টি এর
মানটাও কি বেড়ে যাবে। সেই জন্য দেখেন আমি সুতরাং আকারে একটা জিনিস লিখেছি, যেহেতু দৈর্ঘ্য বাড়ে, দৈর্ঘ্য বাড়লে দোলনকালও কি বাড়বে। গ্রীষ্মকালের ক্ষেত্রে যেহেতু তারের দৈর্ঘ্য বাড়ে, তো তারের দৈর্ঘ্য বাড়লে দোলনকালও বাড়বে। আর যদি দোলনকাল বা পর্যায়কালটা বাড়ে, তাহলে যে কোনো একটা গড়ি কি চলবে ভাইয়া, ধীরে চলবে। কি চলবে ভাইয়া, ধীরে চলবে। আশা করি ভাই আপনি আমার ডিসকাশন বা অ্যানালাইসিসটা বুঝতে পেরেছেন। দ্যাটস ওয়াই আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার কি দাঁড়াচ্ছে, যে দোলক গড়ির ক্ষেত্রে গ্রীষ্মকালের জন্য সঠিক ইনফরমেশন নিচের কোনটা। সঠিক ইনফরমেশনটা হচ্ছে ভাই গড়িটা কি চলবে ভাই, ধীরে চলবে। কেন ধীরে চলবে, সেটা হচ্ছে এই টি প্রপোর্শনাল রুট এল এর ডিসকাশন থেকে। কারণ কেন, গ্রীষ্মকালে প্রচন্ড তাপ থাকে, তাপের কারণে দৈর্ঘ্য এল এর মানটা বেড়ে যায়। তো আমরা ইকুয়েশন থেকে পেলাম যে এল এর মান, দৈর্ঘ্যের মান যত বাড়বে, পর্যায়কাল বা দোলনকাল টি এর মানটা তত বাড়বে। তো দোলনকাল বা পর্যায়কাল বাইরে গেলে যে কোনো একটা গড়ি কি চলবে ভাইয়া, ধীরে চলবে। আশা করি ভাই আপনি আমার ডিসকাশন বা অ্যানালাইসিসটা বুঝতে পেরেছেন। আপনি জাস্ট আমি যে বারবার বলি বেসিক যে ল গুলো আছে এগুলার অ্যানালাইসিস বা থিসিস গুলো একটু রিমেম্বার করার ট্রাই করবেন। ওকে, এখন আমরা সেকেন্ড দোলক সম্পর্কিত কিছু কোয়েশ্চেন সলভ করব, যেগুলো মেডিকেল প্লাস ডেন্টাল ভর্তি পরীক্ষায় বারবার এসেছিল। যেমন এই কোয়েশ্চেনটা দেখেন ভাইয়া, মহাকাশে একটি সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত হবে। মহাকাশে একটি সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত হবে। দেখেন ভাই এই কোয়েশ্চেনটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা 2017-18 অ্যাডমিশন টেস্টে এসেছিল। আমি বারবার বলি আপনাদেরকে, সেকেন্ড দোলক টপিকটা কিন্তু ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক সেম সেকেন্ড দোলক সম্পর্কিত আরেকটা কোয়েশ্চেন যে দেখেন, যেটা ডেন্টাল ভর্তি পরীক্ষা 2017-18 অ্যাডমিশন টেস্টে এসেছিল ভাইয়া। কোয়েশ্চেন ফরম্যাটটা দেখেন, একটি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত। একটি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত। ঠিক সেম ভাই সেকেন্ড দোলক সম্পর্কিত আরেকটা কোয়েশ্চেন দেখেন, যেটা ডেন্টাল ভর্তি পরীক্ষা 2010-11 অ্যাডমিশন টেস্টে এসেছিল ভাইয়া। কোয়েশ্চেন ফরম্যাটটা দেখেন, নিম্নের কোন সমীকরণটি সেকেন্ড দোলকের জন্য সঠিক। নিচে আমাকে 4টা ইকুয়েশন দেওয়া আছে, কোন ইকুয়েশনটা ভাইয়া সেকেন্ড দোলকের জন্য সঠিক। দেখেন ভাই 3টা কোয়েশ্চেন মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষার। দেখেন ফার্স্ট কোয়েশ্চেনটা ছিল হচ্ছে মহাকাশের সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত হবে। দেন পরবর্তী কোয়েশ্চেনটা ছিল একটা সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত। দেন থার্ড যে কোয়েশ্চেনটা ছিল, নিচে 4টা ইকুয়েশন দেওয়া আছে, আপনাকে কোন ইকুয়েশনটা সেকেন্ড দোলকের জন্য সঠিক সেটা বের করতে হবে। তো আসেন ভাই আমি আপনাকে পার্ট বাই পার্ট বোঝাচ্ছি, যে সেকেন্ড দোলকের সব ইনফরমেশন আমি আপনাকে পার্ট বাই পার্ট একটা একটা করে বুঝি। তো আসেন ভাই সেকেন্ড দোলক সম্পর্কিত এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য আপনাকে যে রিলেটেড ইনফরমেশনগুলো মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এট ফার্স্ট আপনাকে বুঝতে হবে, ডেফিনেশনটা বুঝতে হবে যে সেকেন্ড দোলক জিনিসটা কি, সেটা আপনাকে প্রথমে বুঝতে হবে। সেকেন্ড দোলকটা হচ্ছে ভাই যে সরল দোলকের দোলনকাল টি এর মানটা 2 সেকেন্ড, তাকে আমরা কি বলি ভাই, সেকেন্ড দোলক বলি। কি বলি ভাই, সেকেন্ড দোলক। আশা করি সবারই ডেফিনেশনটা মাথায় আছে। জাস্ট আমি কোয়েশ্চেন ব্যাংক সলভিং এর সুবিধার্থে আপনাকে আরেকটু রিমেম্বার করিয়ে দিচ্ছি। তাহলে সেকেন্ড দোলক জিনিসটা হচ্ছে যে সরল দোলকের দোলনকাল টি এর মানটা 2 সেকেন্ড, সেটাকে আমরা কি বলি ভাই, সেকেন্ড দোলক বলি। পাশাপাশি আমি কিন্তু এখানে আপনার জন্য দুইটা ইনফরমেশন শেয়ার করেছি। একটা হচ্ছে ভাই সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য এল এর যে ইকুয়েশন, সেটা হচ্ছে এল ইজ ইকুয়াল টু জি বাই হচ্ছে পাই স্কোয়ার। এটা কিভাবে বের হয় সেটাও আমি আপনাকে বোঝাচ্ছি, বাট আপনি সরাসরি কোয়েশ্চেন ব্যাংক সলভিং এর সুবিধার জন্য মাথায় রাখবেন, মুখস্থ রাখবেন হচ্ছে সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য এল এর ইকুয়েশনটা হচ্ছে এল সমান হচ্ছে ভাইয়া জি বাই কত, পাই স্কোয়ার। এই ইকুয়েশনটা আপনি সরাসরি মুখস্থ রাখবেন সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্যের সম্পর্কিত কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য। বাট এই ইকুয়েশনটা কিভাবে হলো সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেন আরেকটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে সেকেন্ড দোলকের এই যে কার্যকরী দৈর্ঘ্য এল এর মানটা যদি সরাসরি কোনো একটা কোয়েশ্চেনের অপশনে দেওয়া থাকে, তাহলে আপনি অ্যান্সার দাগাবেন হচ্ছে ভাই 0.993 মিটার। কত ভাই, 0.993 মিটার। এই দুটা ইনফরমেশনের দুই রকমের থিসিস। এক রকমের থিসিস হচ্ছে যদি কোয়েশ্চেন ফরম্যাটগুলো এরকম হয়, নিচের কোনটি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্যের ইকুয়েশন, অর্থাৎ অপশনগুলোতে যদি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্যের ইকুয়েশনগুলো দেওয়া থাকে, তাহলে আপনি ইকুয়েশন দাগাবেন হচ্ছে সরাসরি এল সমান জি বাই কত, পাই স্কোয়ার। আর যদি ইকুয়েশন আকারে দেওয়া না থাকে, সেকেন্ড দোলকের ক্ষেত্রে কার্যকরী দৈর্ঘ্যের মানটা মান আকারে দেওয়া থাকে, বিভিন্ন মান আকারে দেওয়া থাকে, তখন এই কার্যকরী দৈর্ঘ্য এল এর মানটা হচ্ছে ভাই 0.993 মিটার। এই 0.993টা আসছে এই যে ইকুয়েশন থেকে, এই যে এল সমান যে জি বাই পাই স্কোয়ার, এখান থেকে যদি আপনি জি এর মানটা বসান কত 9.8, পায়ের মান কত ভাই 3.14 স্কোয়ার, এটা দিয়ে ভাগ করলে আপনি পাচ্ছেন হচ্ছে ভাই 0.993 মিটার। তো আমরা যেহেতু ভর্তি পরীক্ষায় যাতে আমরা ইজিলি সরাসরি টাইম লস না করে ইজিলি দাগায় দিতে পারি, সেজন্য আমরা ইনফরমেশনগুলো মাথায় রাখবো। সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্যের ইকুয়েশন হচ্ছে এল সমান জি বাই পাই স্কোয়ার, আর সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য ওটার মানটা হচ্ছে সরাসরি 0.993 মিটার। এখন আসেন এই যে
কার্যকরী দৈর্ঘ্য L সমান যে G/π² হলো, এটা কেন হলো সেটা আমরা সবাই জানি। তারপর আমি যদি আপনাকে একটু বলি, T সমান 2π√L/G, T সমান 2π√L/G। তো আসেন ভাই, সেকেন্ড দোলকের ক্ষেত্রে আমরা বলেছিলাম দোলনকাল বা পর্যায়কাল T এর মানটা কয় সেকেন্ড? 2 সেকেন্ড। তার মানে এই T এর জায়গায় আমরা কত বসাইতে পারি? 2 সেকেন্ডের 2 বসাইতে পারি। তাহলে এই পাশে থাকতেছে আমার 2π√L/G। তো উভয় পক্ষ থেকে আমরা 2 বাদ দিলাম। 2 বাদ দিলে আমার ইকুয়েশনটা হচ্ছে 1 পাই, এই পাশে হচ্ছে √L/G। এখন আপনি যদি বর্গ করেন তখন দাঁড়াবে 1 π² L/G। তো এখান থেকে যদি আপনি আড়াআড়ি গুণন করেন তখন ইকুয়েশনটা পাচ্ছেন হচ্ছে L G/π²। তো আমরা জাস্ট এই কিভাবে হলো সেটাও মাথায় রাখবো। আর পরীক্ষার জন্য আমি আপনাকে বারবার বলতেছি, সেকেন্ড দোলকের ক্ষেত্রে যে কার্যকরী দৈর্ঘ্য L G/π², আমরা ইকুয়েশন থেকে যেটা ক্রিয়েট করি সেটা আপনি সরাসরি মুখস্থ রাখবেন। মুখস্থ রাখলে আপনি ইজিলি অ্যান্সারগুলো দিতে পারবেন। আশা করি ভাই আপনি আমার ডিসকাশন বা অ্যানালাইসিসটা বুঝতে পেরেছেন। সেজন্য দেখেন ভাই, আমার এই কোয়েশ্চেনের অ্যান্সারটা হচ্ছে, দেখেন ভাই কি হচ্ছে, দেখেন একটি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য L এর মানটা এই যে অপশনে যেটা সেটা দেখাবো আমরা, L = 0.993 মিটার। আর যদি ইকুয়েশন আকারে থাকতো তাহলে সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্যের ইকুয়েশনটা দেখাতাম হচ্ছে L সমান কত ভাই? G/π²। আশা করি ভাই ইনফরমেশনটা মাথায় রাখবেন। তো আসেন ভাই, সেকেন্ড দোলক সম্পর্কিত আরেকটা ইনফরমেশন আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সেকেন্ড দোলক বা সরল দোলক, এটার ক্ষেত্রে একটা নোট আপনাকে মাথায় রেখে আপনি আরেকটা ইনফরমেশন ক্রিয়েট করতে পারেন। সেটা হচ্ছে মহাকাশে অভিকর্ষজ ত্বরণ G এর মানটা আমরা কত জানি ভাই? 0 ms/2। মহাকাশে হচ্ছে ভাই অভিকর্ষজ ত্বরণ G এর মানটা কত? 0 ms/2, অর্থাৎ G এর মানটা কত? 0। তো আমরা যে ভাই সরল দোলকের যে ইকুয়েশনটা জানি, T সমান 2π√L/G, T সমান কত ভাই? 2π√L/G। এই যে এখানে দোলনকাল বা T বা পর্যায়কালটা আছে, সেটাকে যদি আমরা কম্পাঙ্কের সূত্রে কনভার্ট করি তাহলে T = আমরা কি জানি ভাই সূত্র? 1/f। T = কত? 1/f। তার মানে 1/f = 2 π√L ডিভাইডেড কত ভাই? G। তো এখান থেকে যদি আপনি বজ্র গুণন বা আড়াআড়ি গুণন করে কম্পাঙ্ক f এর মানটা বের করেন তাহলে আপনার ইকুয়েশনটা দাঁড়াবে হচ্ছে f হচ্ছে 1/2 π, আর এই পাশে হবে হচ্ছে ভাই √G/ কত? L। এটা হচ্ছে আমার ইকুয়েশনটা দাঁড়াবে কম্পাঙ্ক f এর সূত্রটা যদি আপনি বের করেন, f = 1/2 π √G/L। এখন আসেন অ্যানালাইসিস বা থিসিসটা। তো যেহেতু মহাকাশে অভিকর্ষজ ত্বরণ G এর মানটা 0, তো আপনি যদি এই ইকুয়েশনে ভাই G এর মানটা বসান, আলটিমেটলি জিনিসটা কি হয় দেখেন, f = 1/2 π √G এর মান কত ভাই? 0। সাপোজ এদিকে L। এখন আসেন এই ইকুয়েশনে G এর মান 0 বসানোর পরে অ্যানালাইসিস বা থিসিসটা কি হচ্ছে এই জিনিসটাই আপনাকে বোঝাতে হবে। যেহেতু G এর মানটা 0, এখানে L এর মান আপনি 5 বসান, 10 বসান, 100 বসান, যে মানই বসান না কেন এই রুটের ভিতর যে মানটা আসবে সেটা আলটিমেটলি কি হয়ে যাবে ভাই? 0 হয়ে যাবে। কেন? কারণ নিচে আপনি 5 দিয়ে 0কে ভাগ করেন তাও 0 হবে। আবার 100 হলেও L এর মান 100 হোক, 200 হোক, যে মানই হোক না কেন এই L এর যে কোনো মান দিয়ে 0কে ভাগ করলে আপনার রুটের ভিতর মানটা কত হয়ে যাবে ভাই? 0 হয়ে যাবে। তার মানে f = 1/2 π √0। তো √0 মানে আবার আলটিমেটলি আপনি পাচ্ছেন কত? f = 1/2 π * কত ভাই? 0। তো এখানে 1/2 π এর মানকে 0 দিয়ে গুণ করলে কত হবে ভাই? 0। তার মানে আলটিমেটলি আমরা কম্পাঙ্ক f এর মানটা পাচ্ছি কত ভাই? 0। তার মানে মহাকাশে এই যে মহাকাশে যেহেতু অভিকর্ষজ ত্বরণ G এর মানটা 0, তাহলে সেই ক্ষেত্রে কম্পাঙ্কের মানটাও কত হচ্ছে ভাই? 0 হচ্ছে। আশা করি ভাই আপনি আমার ডিসকাশন বা অ্যানালাইসিসটা বুঝতে পেরেছেন। দ্যাট মিন্স আমার জিনিসটা হচ্ছে যেহেতু মহাকাশে অভিকর্ষজ ত্বরণ G এর মান 0, তো আমরা এই 0 মানটা বসিয়ে পাচ্ছি, কম্পাঙ্ক f এর মানটাও কত হবে ভাই? 0 হার্স হবে। আশা করি ভাই আপনি আমার ডিসকাশন বা অ্যানালাইসিসটা বুঝতে পেরেছেন। জাস্ট আপনি G এর মানটা ইকুয়েশনে বসালেই একটু থিসিস করলে অ্যান্সারটা পেয়ে যাবেন। দ্যাটস ওয়াই আমার ইকুয়েশনের অ্যান্সারটা দাঁড়াবে হচ্ছে ভাই মহাকাশে একটা সেকেন্ড দোলকের কম্পাঙ্ক হবে কত হার্স ভাই? 0 হার্স। আশা করি ভাই আপনি আমার ডিসকাশন বা অ্যানালাইসিসটা বুঝতে পেরেছেন। তো আরেকটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে ভাই সেকেন্ড দোলক সম্পর্কিত কোয়েশ্চেন। সেটা দেখেন ভাই, সেটা যদি আমরা এখন সলভ করি, এখানে ভাই কোয়েশ্চেনটা নিম্নের কোন সমীকরণটি সেকেন্ড দোলকের জন্য সঠিক নয়? আমাকে বের করতে হবে নিম্নের কোন সমীকরণটি সেকেন্ড দোলকের জন্য সঠিক। সেকেন্ড দোলকের জন্য সঠিক ইকুয়েশনটা আমাকে বের করতে হবে। দেখেন এই কোয়েশ্চেনটা এসেছিল ডেন্টাল ভর্তি পরীক্ষায়
2010-11। আমি কিন্তু পূর্বের কোয়েশ্চেনে আপনাকে সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য নিয়ে ইন ডিটেলসে বলেছিলাম, যেহেতু সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্যের সূত্রটা আমি সরাসরি আপনাকে মুখস্থ করে উঠতে বলেছিলাম, L = G/π², এবং এটা পেয়েছিলাম কিভাবে? সেকেন্ড দোলকের ক্ষেত্রে t এর মান 2 সেকেন্ড, আমরা বেসিক লয়ে বসিয়ে সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য L এর ইকুয়েশনটা পেয়েছিলাম, L = G/π², এবং সরাসরি মান আকারে মুখস্থ করতে বলেছিলাম আপনাকে 0.993 মিটার। তো আসেন ভাইয়া, এই যে দেখেন ডি অপশনে এই ইকুয়েশনটাই দেওয়া আছে L = G/π²। তার মানে আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে সেকেন্ড দোলকের জন্য সঠিক ইকুয়েশন হচ্ছে ভাই L = G/π²। তবে এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, এ, বি এবং সি অপশনে যে ইকুয়েশনগুলো দেওয়া আছে এই ইকুয়েশনগুলো আলটিমেটলি ভুল দেওয়া আছে। যেমন কে এর যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটা হচ্ছে দেখেন ভাই, সেটা হবে হচ্ছে t = 2π√L/G, এটা হবে। অথবা হবে হচ্ছে t = 2π√E/G, E/ কত ভাই? G, কে সমান নয়, এটা হবে হচ্ছে t = 2π√E/G, যেখানে ইটা হচ্ছে ভাইয়া দৈর্ঘ্য বৃদ্ধি, যেটা আমি পূর্বের একটা কোয়েশ্চেন সলভ করতে গিয়ে আপনাকে বলেছিলাম। তার মানে এই ইকুয়েশনটা ছিল হচ্ছে t = 2π√L/G, এটা চলছে ভাই সরল দোলকের দোলনকাল বা পর্যায়কালের ক্ষেত্রে। আর এই যে t = 2π√E/G, এটা ছিল হচ্ছে ভাই স্প্রিং এর দোলনকাল বা পর্যায়কালের ক্ষেত্রে, যেখানে ই এর মানটা হচ্ছে ভাই দৈর্ঘ্য বৃদ্ধির মান, ঠিক আছে। আর এখানে সি অপশনে যেটা আছে সেটা দেখেন t = sin ωt, এই ইকুয়েশনগুলো সঠিক নয়। যেমন বি অপশনে যেটা আছে এগুলো আসলে সরল চন্দিত স্পন্দনের ইকুয়েশন থেকে করা ইকুয়েশন। এই ইকুয়েশনগুলো সঠিক ইকুয়েশন হচ্ছে, আমি যদি আপনাকে একটু সূত্রগুলো একটু মনে রাখতে বলি, এই যে সরল দোলকের কিছু গুরুত্বপূর্ণ সূত্র, t = 2π√L/G, এটা হচ্ছে সরল দোলকের ক্ষেত্রে। আর যে t = 2π√M ডিভাইডেড কি, এটা হচ্ছে স্প্রিং এর ক্ষেত্রে। স্প্রিং এর ক্ষেত্রে আরেকটা আছে t = 2π√E/G, যেখানে ই হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি, M হচ্ছে ভর, কে হচ্ছে স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক। আর এই যে এই দুটো হচ্ছে সরল চন্দিত স্পন্দনের ইকুয়েশন থেকে দেওয়া ইকুয়েশন, যেগুলো কোয়েশ্চেনে ভুল আছে। যেমন x সমান হচ্ছে a sin ωt প্লাস ডেল্টা, কিন্তু আপনার কোয়েশ্চেনে দেওয়া আছে দেখেন t সমান sin ωt প্লাস ডেল্টা। তার মানে এই ইকুয়েশনগুলো ভুল দেওয়া আছে সি অপশনে, বাট আপনাকে এই ইকুয়েশনগুলো মুখস্থ করতে হবে যাতে কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে আপনার সুবিধা হয়। আর এটা হচ্ছে k = ½ k² cos² ωt প্লাস ডেল্টা। এখানে একটা জিনিস আপনার রিমেম্বার আছে কিনা জানি না, এই যে ωt প্লাস ডেল্টা এটা হচ্ছে ভাই দশার মান। কিসের মান ভাই? দশা। ωt প্লাস ডেল্টা এটা হচ্ছে দশার মান। আর সেকেন্ড দোলকের ক্ষেত্রে ইকুয়েশনটা ছিল হচ্ছে L = G/π²। দ্যাট মিন্স আপনি যদি এই যে গুরুত্বপূর্ণ সূত্রের ইকুয়েশনগুলা, বেসিক ইকুয়েশনগুলা, এগুলাও যদি মুখস্থ থাকে তাও কিন্তু আপনি কোয়েশ্চেনগুলা ইজিলি সলভ করতে পারবেন। আশা করি ভাই আপনি আমার ডিসকাশন বা অ্যানালাইসিসগুলা বুঝতে পেরেছেন। ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করবো ভাই আমরা। কোয়েশ্চেনটা দেখেন, নিম্নের কোনটি সরল চন্দিত গতির বৈশিষ্ট্য নয়? নাবোধক কোয়েশ্চেন, কিন্তু নেগেটিভ কোয়েশ্চেন। আমাকে কোয়েশ্চেনটা করেছে, নিচে 4টা ইনফরমেশন দেওয়া আছে, কোন ইনফরমেশনটা সরল চন্দিত গতির বৈশিষ্ট্য নয়? এই কোয়েশ্চেনটা দেখেন ভাই মেডিকেল ভর্তি পরীক্ষা 2012-13 অ্যাডমিশন টেস্টে এসেছিল। ঠিক সেম এই টাইপেরই এই ফরম্যাটেরই সরল চন্দিত স্পন্দন সম্পর্কিত আরেকটা কোয়েশ্চেন, যেটা মেডিকেল ভর্তি পরীক্ষা 2010-11 অ্যাডমিশন টেস্টে এসেছিল ভাইয়া। কোয়েশ্চেন ফরম্যাটটা দেখেন, নিম্নের কোনটি সরল চন্দিত স্পন্দনের বৈশিষ্ট্য? দেখেন ভাই একটু যদি কোয়েশ্চেনগুলো কম্পেয়ার করেন, ফার্স্ট কোয়েশ্চেন আপনাকে বলেছে কোনটা বৈশিষ্ট্য নয়, সরল চন্দিত গতির বৈশিষ্ট্য নয়। আবার কিন্তু পরের কোয়েশ্চেনটা দেখেন কোনটা সরল চন্দিত স্পন্দনের বৈশিষ্ট্য। তো আসেন ভাই এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য আপনাকে যে রিলেটেড ইনফরমেশনগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ভাই সরল চন্দিত স্পন্দনের যে বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্যগুলোর একটু শর্টকাট অ্যানালাইসিস বা রিলেটেড ইনফরমেশনটা আপনি মাথায় রাখলে এই টাইপের কোয়েশ্চেনগুলো আপনার সলভ করতে খুবই ইজি হয়ে যাবে। তো আসেন সরল চন্দিত স্পন্দন বা সরল চন্দিত গতি সম্পর্কিত 5টা ইনফরমেশন ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে এটা একটা পর্যায়বৃত্ত গতি, এই যে সরল চন্দিত স্পন্দন বা সরল চন্দিত গতি, এটা হচ্ছে ভাই একটা কি পর্যায়বৃত্ত গতি, এটা হচ্ছে ভাই একটা স্পন্দন গতি, আবার এটা হচ্ছে একটা ভাই সরল রৈখিক গতি। তার মানে 3টা গতি দেখেন, একটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি অথবা স্পন্দন গতি অথবা সরল রৈখিক গতি, তিনটাই বলা যাবে এই সরল চন্দিত স্পন্দনকে 3টা গতির অন্তর্ভুক্ত করা যাচ্ছে। তার মানে দেখেন এটা একটা স্পন্দন গতি, এটা একটা পর্যায়বৃত্ত গতি, আবার এটা একটা কি সরল রৈখিক গতি। এই 3টা ইনফরমেশন মাথায় রাখবেন। আর 4 নাম্বার যে ইনফরমেশনটা এটা আরো গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভাই যে কোনো সময় ত্বরণের মানটা, যে কোনো সময় ত্বরণের মান সাম্য অবস্থান থেকে সরণের মানের কি ভাই সমানুপাতিক। ত্বরণের মানটা অর্থাৎ ত্বরণ
ত্বরণ প্রপোর্শনাল হচ্ছে ভাই সরণ, অর্থাৎ ত্বরণের মানটা হচ্ছে ভাই সাম্য অবস্থান থেকে সরণের মানের কি ভাই সমানুপাতিক। ত্বরণ প্রপোর্শনাল হচ্ছে সরণ সরলচন্দিত স্পন্দনের ক্ষেত্রে। আর 5 নম্বর যে ইনফরমেশন, এটার অ্যানালাইসিসটা একটু আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ত্বরণ হচ্ছে ভাই সর্বদা একটা নির্দিষ্ট বিন্দু অভিমুখী। দেখেন এই ইনফরমেশনটা, ত্বরণ হচ্ছে সর্বদা একটা নির্দিষ্ট বিন্দু অভিমুখী। এই ইনফরমেশনটা আরেকটু যদি অ্যানালাইসিসটা করে আপনাকে বলি, এই যে নির্দিষ্ট বিন্দু অভিমুখী সেটা কেন বলা হচ্ছে, সেটা বলা হচ্ছে কারণ হচ্ছে ত্বরণ বা বল এটা হচ্ছে ভাই সর্বদা সাম্য অবস্থার দিকে ক্রিয়া করে। ত্বরণ বা বলটা হচ্ছে সর্বদা সাম্য অবস্থার দিকে ক্রিয়া করে। এই ইনফরমেশনটার কারণে আপনাকে বলা হচ্ছে এই যে ত্বরণ হচ্ছে ভাই সর্বদা একটা নির্দিষ্ট বিন্দু অভিমুখী। তো আপনি কি করবেন, এই দুটো ইনফরমেশনই মনে রাখবেন। ত্বরণ সর্বদা একটা নির্দিষ্ট বিন্দু অভিমুখী, এটা বলা হচ্ছে এই কারণ হচ্ছে ত্বরণ বা বলটা হচ্ছে সর্বদা অলওয়েজ সাম্য অবস্থার দিকে ক্রিয়া করতেছে। অলওয়েজ কার দিকে? সাম্য অবস্থার দিকে। এই জন্য বলা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু অভিমুখী, সেই নির্দিষ্ট বিন্দুটা হচ্ছে সাম্য অবস্থা। ঠিক আছে, সাম্য অবস্থার দিকে ক্রিয়া করে। এই দুটো ইনফরমেশন একই কথা, এই দুটো ইনফরমেশন মাথায় রাখবেন। অনেক সময় পরীক্ষায় এই ইনফরমেশনটা দেয় ত্বরণ সর্বদা একটা নির্দিষ্ট বিন্দু অভিমুখী, অনেক সময় ইনফরমেশনে ত্বরণ বা বল সর্বদা সাম্য অবস্থার দিকে ক্রিয়া করে ইনফরমেশনটা দেয়। আপনি দুইটা ইনফরমেশনই সেম কথা, একটু মাথায় রাখবেন। তো আসেন এই ইনফরমেশনগুলো মাথায় রেখে আমরা যদি কোয়েশ্চেনগুলো সলভ করি, যেমন ফার্স্ট যে কোয়েশ্চেনটা সেটা বলছে নিম্নের কোনটি সরল চন্দিত গতির বৈশিষ্ট্য নয় কোনটা সেটা আমাকে বের করতে হবে। তাহলে ফার্স্ট ইনফরমেশন চেক করি, গতি পর্যায়বৃত্ত গতি। হ্যাঁ, সরল চন্দিত স্পন্দন 3টা গতি হয়, একটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি, একটা হচ্ছে স্পন্দন গতি, একটা হচ্ছে সরল রৈখিক গতি। তার মানে এই ইনফরমেশন আমার সঠিক। বি ইনফরমেশন আসেন, ত্বরণ হচ্ছে ভাই সরণের ব্যস্তানুপাতিক হবে না ভাইয়া। সরল চন্দিত স্পন্দনের ক্ষেত্রে আমি আপনাকে বলেছিলাম হচ্ছে ত্বরণ হচ্ছে ভাই সরণের কি ভাই সমানুপাতিক। ত্বরণ কি ভাই সরণের সমানুপাতিক। সেই ইনফরমেশনটা ছিল যে কোনো সময় ত্বরণের মানটা সাম্য অবস্থান থেকে সরণের মানের কি ভাই সমানুপাতিক। কিন্তু আমার এই ইনফরমেশনে বলছে ত্বরণ সরণের কি ভাই ব্যস্তানুপাতিক। তার মানে আমার এই ইনফরমেশনটা সঠিক নয় সরল চন্দিত গতির ক্ষেত্রে। দ্যাটস ওয়াই আমার ইকুয়েশন অ্যান্সার হবে কি বি। বাট বাকি অপশনগুলো আপনি চেক করেন, বল সর্বদা সাম্য অবস্থার দিকে ক্রিয়া করে। হ্যাঁ, একটু আগে এই ইনফরমেশনটা নিয়ে আমি টাইম লস করেছিলাম, সেটা হচ্ছে দেখেন ইনফরমেশনটা দুই রকম। একটা হচ্ছে ত্বরণ সর্বদা একটা নির্দিষ্ট বিন্দু অভিমুখী, এটা সেম কথা। আর একটা হচ্ছে ত্বরণ বা বল সর্বদা সাম্য অবস্থার দিকে ক্রিয়া করে। অলওয়েজ সাম্য অবস্থার দিকে ক্রিয়া করার কারণে এটাকে বলা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু অভিমুখী। সেই নির্দিষ্ট বিন্দুটা হচ্ছে সাম্য অবস্থার দিকটা। দ্যাটস ওয়াই আমাদের যে সি অপশনটাও কিন্তু সঠিক, বল সর্বদা সাম্য অবস্থার দিকে ক্রিয়া করে, বল এবং ত্বরণ দুইটাই। দেন আসেন ডিটা হচ্ছে কি, এটা একটা এর গতিটা কি দুল গতি হবে? হ্যাঁ, এটা একটা দুল গতি, কারণ আমরা দেখেছিলাম সরণচন্দিত স্পন্দন এটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি, এটা হচ্ছে তারপরে কি গতি? স্পন্দন গতি, এটা সরল রৈখিক গতি। ঠিক আছে, দ্যাটস ওয়াই আমার কোয়েশ্চেনের অপশনটা সঠিক হচ্ছে না, যে বি অপশনটা ত্বরণ সরণের কি ভাই ব্যস্তানুপাতিক, এটা সঠিক নয়, কারণ হচ্ছে ত্বরণ সরণের কি ভাই সমানুপাতিক। পাশাপাশি আরেকটা কোয়েশ্চেন যেটা ছিল সেটা মেডিকেল ভর্তি পরীক্ষা 2010-11, নিম্নের কোনটি সরল চন্দিত স্পন্দনের বৈশিষ্ট্য কোনটা সেটা এখন আমাকে ফাইন্ড আউট করতে হবে। আগের কোয়েশ্চেনে কোনটা নয় সেটা ফাইন্ড আউট করেছিলাম, এই কোয়েশ্চেনে বৈশিষ্ট্য কোনটা সেটা ফাইন্ড আউট করতে হবে। যেমন ফার্স্ট অপশনটা যদি চেক করেন, কোনো স্পন্দন গতি নেই, কারণ এই ইনফরমেশনটা দেখেন ভাই, এই ইনফরমেশনটা হচ্ছে একটা রং ইনফরমেশন। কারণ আমরা সরল চন্দিত স্পন্দনের ক্ষেত্রে 3টা গতি পেয়েছিলাম। এটা হচ্ছে একটা পর্যায়বৃত্ত গতি, এটা একটা স্পন্দন গতি, এটা একটা সরল রৈখিক গতি। কিন্তু আমার এ অপশনে বলছে এটা কিন্তু স্পন্দন গতি নয়, তার মানে এ অপশনটা আমার ভুল ইনফরমেশন। ঠিক আছে, দেন বি অপশনটা চেক করেন, সরল রৈখিক গতি দেখা যায় না। এই বি ইনফরমেশনটা কিন্তু একটা রং ইনফরমেশন, কারণ দেখেন পর্যায়বৃত্ত গতির বৈশিষ্ট্যগুলো মনে আছে, এটা হচ্ছে একটা পর্যায়বৃত্ত গতি, এটা একটা স্পন্দন গতি, এটা হচ্ছে একটা সরল রৈখিক গতি। কিন্তু আমাকে বি অপশনে বলছে সরল রৈখিক গতি দেখা যায় না। সরল রৈখিক গতি দেখা যায়, স্পন্দন গতিও দেখা যায়, পর্যায়বৃত্ত গতিও কিন্তু দেখা যায় সরল চন্দিত স্পন্দনের ক্ষেত্রে। দ্যাটস আমার এ বি দুটাই সঠিক হচ্ছে না। সি অপশন চেক করেন, যে কোনো সময় ত্বরণের মান সাম্য অবস্থান থেকে সরণের মানের সমানুপাতিক নয় বলছে, কিন্তু
কিন্তু ভাই সি অপশনটাও কিন্তু একটা রং ইনফরমেশন, কারণ আমরা বলেছিলাম যে কোনো সময় ত্বরণের মানটা সাম্য অবস্থান থেকে সরণের মানের সমানুপাতিক সরল চন্দিত স্পন্দনের ক্ষেত্রে, কিন্তু এখানে বলছে সমানুপাতিক নয় বলার কারণে সি অপশনটাও আমার সঠিক নয়। এর যে ডি অপশনটা দেখেন এটা একটা পর্যায়বৃত্ত গতি। হ্যাঁ ভাইয়া, এই ডি অপশনটা সঠিক, এটা একটা পর্যায়বৃত্ত গতি। এই সরল চন্দিত স্পন্দনটা একটা পর্যায়বৃত্ত গতি, এটা একটা স্পন্দন গতি, এটা একটা সরল রৈখিক গতি। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রেখে আপনি সরল চন্দিত স্পন্দন সম্পর্কিত যে কোনো কোয়েশ্চেন ভাইয়া ইজিলি সলভ করতে পারবেন। আশা করি ভাই আপনি আমার ডিসকাশন বা অ্যানালাইসিসটা বুঝতে পেরেছেন। ওকে, টুডে আপ টু দিস। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।